আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি আমাদের হাতে এসেছে। চিঠিতে বলা হয়েছে, আগে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই 2 চাকরিচ্যুত সেনা সদস্যের সাথে যোগাযোগ থাকার তথ্য পেয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই গ্রুপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই খবরটি এমন এক সময় এসেছে যখন এরই মধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর যোগাযোগ আছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ আমলের জঙ্গি দমনের অভিযানগুলোকে নাটক বলে অভিযোগ করা হতো। ইউনূস প্রশাসন বুক ফুলিয়ে বলতো বাংলাদেশে কোনো জঙ্গি নেই। ইউনূসের আমলে জেল ভেঙে কিংবা জামিনে 450 জঙ্গি মুক্ত হওয়ার পর বলা হয়েছিল দেশে জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মধ্যে জঙ্গিদের মধ্যে চাকরিচ্যুত সেনা সদস্যের সন্ধানই পাচ্ছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার আশঙ্কা করছে সেই পুলিশই। নতুনভাবে জঙ্গিবাদের বিস্তার করতে দেওয়ার জন্য গত প্রশাসনে যারা কাজ করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা কি এভাবেই হুমকির মধ্যে রেখে দেওয়া হবে না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সূত্রে বিমান বাহিনীর ভেতরে তেহরিকি তালেবান পাকিস্তানের যে বিস্তার তা নিয়ে যে তদন্ত চালানো হলো, সেটার সঙ্গে পুলিশ সাবেক সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে যেসব তৎপরতা চালাতে এই যে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন বলে যে খবর বেরিয়ে এলো, এগুলো কি সম্পর্কিত? মানে সাবেক সেনা কর্মকর্তারা কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছেন? এরা কি প্রত্যেকেই শেষ পর্যন্ত তালেবান, আল কায়দা, বাংলাদেশে অত্যন্ত সক্রিয় জামায়াতুল আল হিন্দ আল শারকিয়া এসব সংগঠনের সঙ্গে সক্রিয়? বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকেই অনেক ক্ষেত্রে এই আশঙ্কার কথা বারবার তোলা হতো যে ওই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে কারাগার ভেঙে দলে দলে জঙ্গিদের বের করে আনা হয়েছে, কিংবা বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সক্রিয় কর্মীদেরকে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সময়ে ঢালাও জামিন দেওয়া হয়েছে, এরা নিশ্চয়ই বাইরে বেরিয়ে সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশে নতুন করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন যে ধরনের জঙ্গি নেটওয়ার্কের খবর বেরিয়ে আসছে, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এমন এক অভিযান পরিচালনা করতে হয়েছে সম্প্রতি, যেখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানের ব্যাপক নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং বাংলাদেশের পুলিশের কাছে এমন তথ্য এসেছে যে কোনো একটি নিষিদ্ধ সক্রিয় সশস্ত্র সংগঠন বাংলাদেশে আবারও সংগঠিত হয়েছে এবং সেনাবাহিনীর 2 জন অন্তত সাবেক সদস্যের মাধ্যমে তারা সেনাবাহিনীতে এবং সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য সংগ্রহ করছে এবং জঙ্গি হামলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের তেহরিকি তালেবানের জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে এমন তথ্য দিয়েছে সেটা বিস্ময়কর হলেও বাংলাদেশে যে এই সংস্থাটি সক্রিয়ভাবে জঙ্গি সদস্য রিক্রুট করছিল, সেই নেটওয়ার্কটা কিন্তু ইউনূস আমলে 2025 সালেই পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল। কারণ 2025 সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তেহরিকি তালেবানের এক
যোদ্ধাদের একটা মুখোমুখি সংঘর্ষের পর বাংলাদেশের এক তরুণ নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং 2025-এই অন্তত দুজন তরুণ ফয়সাল এবং জুবায়ের, বাংলাদেশের এই দুই তরুণ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত হন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তখন বাংলাদেশের সরকারকে খবরও দিয়েছিল যে উত্তর ওয়াজিরিস্তানে তাদের নিরাপত্তা বাহিনীর চালানো একটা অভিযানে অন্তত 35 জন বাংলাদেশি তরুণকে তারা গ্রেফতার করেছিল, যারা তেহরিকি তালেবানে পাকিস্তানের হয়ে যুদ্ধ করছিল। তেহরিকি তালেবান পাকিস্তান হচ্ছে এমন একটা জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের শরিয়া আইন কায়েম করতে কাজ করে এবং যারা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করছে শরিয়া আইন প্রতিষ্ঠার দাবিতে। পাকিস্তানে অসংখ্য রাষ্ট্রীয় স্থাপনা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় হামলা চালানোর জন্য পাকিস্তানের কর্তৃপক্ষ যেমন তাদের দায়ী করে, তেহরিকি তালেবান পাকিস্তান নিজেরাও সেসবের কৃতিত্ব স্বীকার করেছে। এই তেহরিকি তালেবান পাকিস্তান আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং পাকিস্তান আফগানিস্তান যে সংঘাত, সে সংঘাতের নেপথ্যে মূলত এই তেহরিকি তালেবান পাকিস্তান। তেহরিকি তালেবান পাকিস্তান হচ্ছে মূলত আফগানিস্তানের তালেবানের সঙ্গে যেমন ঘনিষ্ঠ, তেমনি বাংলাদেশে যে একটা সক্রিয় জঙ্গি সংগঠন আছে যেটির নাম হচ্ছে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, যেই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে বলে পুলিশের ধারণা, সেই আল কায়েদার সঙ্গে আবার তেহরিকি তালেবান পাকিস্তানের যোগাযোগ আছে। পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কিন্তু 2025-এ অভিযান চালিয়ে এবং তদন্ত চালিয়ে বাংলাদেশের ভেতরেও রিক্রুটমেন্ট নেটওয়ার্ক যেমন আবিষ্কার করেছিল। একজন ইঞ্জিনিয়ার ইমরান নামের ব্যক্তি সারা বাংলাদেশে তেহরিকি তালেবান পাকিস্তানের জন্য জঙ্গি রিক্রুট করছিলেন, সেটা যেমন খোঁজ পেয়েছিল, তেমনি ওই নেটওয়ার্কে এরই মধ্যে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন জঙ্গি সদস্যদেরও পুলিশ গ্রেফতার করেছিল। এখন খোদ বিমান বাহিনীর ভেতরে সেই তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যরা সংগঠিত হয়ে উঠেছেন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীর ভেতরে ব্যাপক অভিযান চালানোর খবর পাওয়া গেছে। বিমান বাহিনীর ভেতরে এই অভিযান অন্তত 3টি ঘাঁটিতে চালানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং যশোর ঘাঁটিতে। বিভিন্ন স্কোয়াড্রনে বিমান বাহিনীর তরফে সদস্যদের মোবাইল ফোন জমা নিয়ে নেওয়া হয়েছে, ছুটি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং ব্যাপক নজরদারির মধ্যে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির সদস্যদেরকে রাখা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিমান বাহিনীর গোয়েন্দা শাখা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই নজরদারি পরিচালনা করছিল, কিন্তু দীর্ঘ সময় তথ্য সংগ্রহের পর অবশেষে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে অন্তত 2 জন বিমান বাহিনীর কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরো প্রায় 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। 9 থেকে 10 জন সদস্যকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ কিন্তু এই তেহরিকি তালেবান পাকিস্তানের জঙ্গিরা কিভাবে পাকিস্তান আফগান সীমান্তে গিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে এ খবর যখন নিয়েছিল, তখন তারা দেখেছিল যে সরাসরি কেউ ওই সীমান্তে চলে যায় না, বিভিন্ন রুটের মাধ্যমে অবশেষে গিয়ে ওই সীমান্তে জড়ো হয়ে এই সদস্যরা তেহরিকি তালেবানের পাকিস্তানের পক্ষ হয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিপক্ষে যুদ্ধ শুরু করে। এক্ষেত্রে বিমান বাহিনী দেখেছে তাদের অন্তত 9 থেকে 10 জন সদস্য পলাতক আছেন। এদের কেউ কেউ পাকিস্তান, তুরস্ক, আবার কেউ কেউ নিউজিল্যান্ড বা পর্তুগালের মতো দেশে চলে গেছেন বলে বিমান বাহিনী তাদের তদন্তে চিহ্নিত করতে পেরেছে। এখন বিমান বাহিনীর যে তদন্ত চলছে সেখানে তারা বলছে সেনাবাহিনীর ভেতরেও এই তেহরিকি তালেবান পাকিস্তানের যে সদস্য সংগ্রহ অভিযান এবং এই যে জঙ্গি সংগঠনের বিস্তার, তাতে অন্তত 2 জন সেনা কর্মকর্তাও জড়িত থাকতে পারেন বলে তাদের ভেতরে একটা সন্দেহ আছে এবং সে কারণে সেনাবাহিনীর ভেতরেও নজরদারি চালানো হচ্ছে। যে 3টি ঘাঁটিতে বিমান বাহিনী অভিযান চালিয়েছে, গোয়েন্দা তথ্যের
তথ্যের ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম, যশোর এই 3টি ঘাঁটি কিন্তু বিমান বাহিনীর জন্য, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেশের প্রধান প্রধান যুদ্ধ বিমান এবং রেডার সংক্রান্ত যে কার্যক্রমগুলো, মানে গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্যেও, যেটা প্রতিরক্ষা বিষয়ক তথ্য সংগ্রহের জন্যেও বিমান বাহিনীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি, এই 3টি ঘাঁটি হচ্ছে সেই 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখন এই বিষয়গুলো যদি সত্যি হয়, তখন সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর, বিমান বাহিনীর ভেতর এমন জঙ্গি নেটওয়ার্ক ঢুকে পড়ে তাদের এক রকমের নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাচ্ছে, সদস্য সংগ্রহ করছে, সদস্যরা পালিয়ে গিয়ে যুদ্ধে যোগ দিতে এরই মধ্যে পলাতক হয়েছেন, এই খবরগুলো যেরকম আশঙ্কার সৃষ্টি করে, বিশেষ করে যখন পাকিস্তানের মতো একটি দেশের, মানে অপর একটি দেশের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি দেশের সশস্ত্র বাহিনীতে এমন অভিযান পরিচালিত হতে হয়, তখন যে ধরনের অস্বস্তি তৈরি হয়, তার পাশাপাশি পুলিশের কাছে এই গোয়েন্দা তথ্য এখন খুবই জোরে সরে এসেছে যে বাংলাদেশে একটা সক্রিয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেনাবাহিনীর ভেতর 2জন সাবেক সেনা কর্মকর্তার সূত্রে সক্রিয়ভাবে কাজ করছে, এবং ওই জঙ্গি সংগঠনটি বাংলাদেশের সংসদ ভবন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর কোনো স্থাপনা কিংবা এ ধরনের কোনো স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানোর জন্যে বা কোনো বিনোদন কেন্দ্রেও হামলা চালাতে পারে সেরকম, বা ঢাকার শাহবাগ এলাকাতেও হামলা চালাতে পারে, তাদের কাছে যে তালিকা এসেছে তাতে মূলত এই লক্ষ্যবস্তুগুলোর কথা বলা হয়েছে। পুলিশ বলছে এই হামলা চালানোর জন্য তারা প্রস্তুত হচ্ছে বলে তাদের কাছে এখন গুরুতর গোয়েন্দা তথ্য আছে, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একদিকে যেমন পুলিশ এসব স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি করেছে, তেমনি এর পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা হতে পারে এই তথ্যটাও পুলিশের কাছে এসেছে, এবং সে কারণে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারগুলোতে যাতে হামলা ঘটতে না পারে, যেমনটা 2024-এর জুলাই আগস্টে হয়েছে, সে কারণেও পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এখন ওই যে 2জন সাবেক কর্মকর্তার কথা উঠে এসেছে পুলিশের তদন্তে, এদের একজন সিলেটের বাসিন্দা, বর্তমানে ব্যবসা করছেন, আরেকজন ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা, তিনি বর্তমানে সাভারের একটা এলাকায় থাকেন, একটা কোম্পানিতে চাকরি করেন, এবং তাদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে পুলিশ এখন তদন্ত এগিয়ে নিচ্ছে। এই ঘটনার পর থেকে বিভিন্ন স্থাপনায় পুলিশ তাদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি যে বাড়িয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বাহিনীগুলো এই জঙ্গি তৎপরতার যে বিস্তার ঘটেছে বাহিনীর ভেতরে এবং বাইরে, সেগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, মানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সূত্রে বিমান বাহিনীর ভেতরে তেহরিকে তালেবান পাকিস্তানের যে বিস্তার, তা নিয়ে যে তদন্ত চালানো হলো, সেটার সঙ্গে পুলিশ সাবেক সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে যেসব তৎপরতা চালাতে এই যে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন বলে যে খবর বেরিয়ে এলো, এগুলো কি সম্পর্কিত? মানে সাবেক সেনা কর্মকর্তারা কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছেন? এরা কি প্রত্যেকেই শেষ পর্যন্ত তালেবান, আল কায়দা, বাংলাদেশে অত্যন্ত সক্রিয় জামায়াতুল আল হিন্দ আল শারকিয়া এসব সংগঠনের সঙ্গে সক্রিয়? এর চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে বহু বছর ধরে বাংলাদেশে সন্দেহ করা হয়, 2024-এর আগস্টের পরেও বারবার কথা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যতটা সক্রিয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে, এবং সেটা যেভাবে রাজনৈতিকভাবে বিভক্ত, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে নানা রকম জঙ্গি সংগঠন এক রকমের তৎপরতা চালাতে পারে কিনা, এক রকমের ব্রেইন ওয়াশ করার যে প্রক্রিয়া জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেগুলো কি করে চলতে পারছে একটা সুশৃঙ্খল বাহিনীর ভেতরে, সেটা কিন্তু তদন্ত করে এবং সেটা একেবারে মূল পর্যন্ত গিয়ে উপড়ে ফেলাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কিন্তু সেটা কি সত্যি
বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলো করতে চায়, নাকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলো একরকমের একটা নিরাপদ পরিবেশ দিতে চায় বিভিন্ন রাজনৈতিক শক্তির বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে উত্থান এবং বিকাশের, এবং কিছু ক্ষেত্রে এমনকি সশস্ত্র বিপজ্জনক জঙ্গি সংগঠনেরও সেসব জায়গায় রিক্রুটমেন্টের একটা সুযোগ খোলা রাখতে চায়। বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের নিয়ে নানা রকম অভিযোগটা কিন্তু নতুন নয়। মানে এক জঙ্গি প্রশিক্ষণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জড়িত। তারা পাহাড়ে, সিলেটে, বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনকে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে আসছেন, যারা কিনা বিভিন্ন দেশে যুদ্ধে চলে যাচ্ছে, যারা কিনা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে আল কায়দা সহ বিভিন্ন নেটওয়ার্কের সদস্য হিসেবে পরবর্তীতে কাজ করছেন। এই অভিযোগে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে আগে এমনকি কোর্ট মার্শাল পর্যন্ত হয়েছে, এবং সেনা আদালতে সেই বিচারে বিভিন্ন ব্যক্তির চাকরি গেছে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেজর জিয়া নামে এক ব্যক্তি পলাতক ছিলেন পুরোটা সময় জুড়ে আওয়ামী লীগ আমলে। 2024-এর 5ই আগস্টের পরে বেরিয়ে এসে তিনি দাবি করেছেন তাকেও জঙ্গি নাটকে সেনাবাহিনী থেকে পদচ্যুত করে এক রকমের ফেরারি থাকতে বাধ্য করা হয়েছিল। অথচ সেই মেজর জিয়াকে ধরিয়ে দিতে পারলে ডলার পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু মার্কিন সরকার পর্যন্ত। কাজেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনার বিস্তারে চমকে গেলেও এতে বিস্মিত হবার কিছু নাই, হতবাক হওয়ার কিছু নাই। আগামীতে এ ধরনের ঘটনা যাতে আবার ঘটতে না পারে এই সুশৃঙ্খল বাহিনীতে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে বাহিনীগুলো, কিংবা আবার ক্ষমতার পালাবদল ঘটলে এ ধরনের বয়ানও যাতে পাল্টে না যায়, সে বিষয়গুলো নিশ্চিত করতে কি করবে সেটা জানা জরুরি। না হলে সাধারণ নাগরিকের পক্ষে আমাদের হাতে যে চিঠিটি এসেছে তাতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটির বিষয় হলো নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। চিঠিটি 23শে এপ্রিল পুলিশের প্রায় সবগুলো শাখা ও ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সকল জেলার পুলিশ সুপার বা এসপিদের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি পুলিশ ইশতিয়াক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের চিঠিতে ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী দলের সদস্য বলা হলেও কোন দলের সদস্য সেটি উল্লেখ করা হয়নি। দর্শক, বাংলাদেশে জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23শে এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বক্কর কিংবা আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে। এদের একজনের নাম রাহেদ হোসেন মাহেদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি-এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে।
এই খবরে বলা হয়েছে, টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিকা অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। বিশ্লেষকরা মনে করেন, টিটিপি যদি বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, তবে তা হবে দক্ষিণ এশীয় যুদ্ধের ইতিহাসে এক বিশাল কৌশলগত পরিবর্তন। তবে দ্য সানডে গার্ডিয়ানে ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বিমান কর্মীকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বাংলাদেশে কোনো উপস্থিতি অস্বীকার করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিয়েছে। দর্শক, টিটিপি অস্বীকার করলেও এরই মাধ্যমে বিশ্ব মিডিয়ায় অনেকগুলো খবর বেরিয়েছিল। টিটিপির হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশিরা যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সেটা নিয়ে গত বছরের 7 ডিসেম্বর দ্য ডন বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছিল। তার আগে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের তখনকার আইজি বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশিদের মধ্যে কেউ টিটিপিতে যোগদানের চেষ্টা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, 2007 সালে পাকিস্তানে শরিয়া শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে গঠিত হয় তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। মূলত পাকিস্তান সরকারের মদদে যেসব যোদ্ধা আফগানিস্তানের সোভিয়েতের বিরুদ্ধে ও ভারতের কাশ্মীরে লড়াই করেছিল, তারাই যখন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন জানায়, তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে যায়। আফগানিস্তানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এসব যোদ্ধারা আফগান তালেবান, আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের পাকিস্তানে আশ্রয় দেওয়া শুরু করে। পাকিস্তান সরকার যখন এক পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা শুরু করে, তখন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে 2007 সালে গঠন করে টিটিপি। বর্তমানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃত টিটিপি তৎকালীন তালেবান প্রধান মোল্লা ওমরকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করে এবং সংগঠনটিকে তালেবানের একটি শাখা হিসেবে দেখা হয়। পাক আফগান সীমান্তের দুই পাশে রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির শক্তিশালী অবস্থান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করার দায় স্বীকার করেছে টিটিপি। সংগঠনটির বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটে। গত বছরের 26 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। উত্তর পাকিস্তানের এই জেলাটি দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের কবলে থাকা অশান্ত একটি অঞ্চল। টিটিপির 17 জন সদস্য নিহত হওয়ার মধ্য দিয়ে এই অভিযানটি শেষ হয়েছিল। নিহতদের মধ্যে একজনের নাম ছিল ফয়সাল হোসেন। 22 বছর বয়সী এই যুবক ছিলেন বাংলাদেশি নাগরিক। ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি। তার পরিবার জানতো সে দুবাইতে কাজ করে। তার মৃত্যুর পরই কেবল তারা জানতে পারে যে সে পাকিস্তানে প্রবেশ করে টিটিপিতে যোগ দিয়েছিল। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আমলে জঙ্গিবাদ দমনে ব্যাপক তৎপরতা ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর একদিকে জঙ্গিদের কেজি দরে জেল থেকে ছাড়া হয়, অন্যদিকে ইউনূস প্রশাসনের বড় কর্তারা আওয়ামী লীগের ওইসব অভিযানকে জঙ্গি নাটক বলে মন্তব্য করেন।
এমনকি ইউনূস আমলে পুলিশের বড় কর্তা বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। অথচ ইউনূসের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদের নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার হিন্দাল সার্কের মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নেতারা ইউনূসের আমলে মুক্তি পেয়েছিল। শুধু মুক্তিই পায়নি, অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টার সাথে ছিল তাদের ঘনিষ্ঠতা। ইউনূস সরকার বিদায়ের 2.5 মাসের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হলো জঙ্গিরা এখন ভয়াবহ হামলা চালাতে পারে। প্রশ্ন হলো, এমন উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি যারা তৈরি করেছিলেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? জেল পলাতক 79 জঙ্গি কি এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? যেখানে বিনা বিচারে বহু মানুষ গত 2 বছর ধরে জেল খাটছে, সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জঙ্গি এখনো জেলের বাইরে থাকে কিভাবে? এসব ভয়ঙ্কর জঙ্গিদের বাইরে রেখে জাতীয় নিরাপত্তাকে আদৌ নিশ্চিত করা যাবে? আবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের সাথে